ইসকিজান লেখনী নুসাইন নূর। পর্ব ৩৩। রাত প্রায় ১২টা। শীতের রাত হওয়ায় চারপাশে গভীর নীরবতা। উষ্ণ রুমে বিছানায় শুয়ে ছেলেকে খাওয়াচ্ছে সিদরা। মেহরাব এখনও বাসায় ফেরেনি। পাশেই আপনমনে ঝুনঝুনি বাজিয়ে খেলছে মাহা। খেলার টুংটাং শব্দে সিজান ঘুমাতে পারছে না। সিদরা কয়েকবার মেয়েকে বারণ করল, তবে মাহা মায়ের কথা শুনলে তো। সে তো মায়ের বারণ করায় আরও জোরে জোরে ঝুনঝুনি নাড়িয়ে টুংটাং শব্দ করছে। মাহার কাছে সিদরার মুখে স্পষ্ট বিরক্তি। মায়ের বিরক্তি দেখে যেন মাহা মজা পাচ্ছে। ছোট্ট মুখে মাকে বিরক্ত করার আনন্দ ফুটে উঠেছে। এদিকে সিজানের চোখে ও ঘুম নেই। দিনে অনেক সময় ঘুমানোয় আপাতত তার একদমই ঘুমাতে ইচ্ছে করছে না। খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে মাহার কাছে চলে আসে। পাশেই আরও অনেক খেলনা পড়ে রয়েছে। সেগুলো হাতে নিয়ে মাহার সাথে খেলার যোগ দেয়। সিদরা হতাশ হয়ে নিজে ও উঠে দাঁড়াল। ছেলে মেয়েদের এখন জোর করে ঘুম পাড়ানো সম্ভবে না। কিছুক্ষণ খেলে ক্লান্ত হয়ে নিজেরাই ঘুমিয়ে যাবে। সেজন্য সিদরা আর তাদের খেলায় বাধা দিল না। চার্জার থেকে ফোন নিয়ে বিছানায় বসতে বসতে কল লাগালো মেহরাবের নাম্বারে। প্রথম কলে রিসিভ হয়নি। শুধু প্রথম কলেই না, দুদিন ধরে লোকটা তার একটা ফোন ও ধরেনি। তাই আশা ও নেই লোকটা তার কল ধরবে। তবুও আবার ও কল দিল। সিদরাকে অবাক করে দিয়ে মেহরাব কল রিসিভ করে। ফোন রিসিভ করে সঙ্গে সঙ্গে মেহরাব বলল, বাড়ির কাছাকাছি চলে এসেছি, রাখো ফোন। সঙ্গে সঙ্গে আবার কল কেটে দেয়। সিদরাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। সিদরা ফোন সামনে এনে ভ্রু কুঁচকে আবার আগের জায়গায় রেখে দেয়। ছেলে মেয়েদের পাশে বসে মেহরাবের জন্য অপেক্ষা করতে লাগল। প্রায় মিনিট ১৫ পরে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়। হর্নের আওয়াজ সিজান মাহা দুজনেই শুনতে পেল। বাবার গাড়ির হর্ন। অদৃশ্য কোনো কারণে তাদের চেনা। গাড়ির হর্নের আওয়াজ শুনলেই বুঝতে পারে তাদের বাবা এসেছে। মাহা উৎসুক চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে আঙুল তাক করে আওয়াজ তুলল, উঁ উঁ। সিদরা আলতো হাসল। দুজনেই বাবার গাড়ির হর্ন বেশ ভালোভাবেই চিনে। শুনলেই বুঝে যায় বাবা এসেছে। কোমল গলায় বলল, তোমাদের আব্বু এসেছে। আব্বু শুনতেই সিজান আনমনে বলল, পা। মেহরাব রুমে ঢুকে ছেলেমেয়েকে এখন ও সজাগ দেখে খানিক অবাক হয় বটে। ১০টা নয়তো ১১টার মধ্যেই দুজন ঘুমিয়ে যায়। আজ দুজনেই সজাগ, অবাকই হল। বাবাকে দেখেই দুজন ডেকে উঠল। ছেলে মেয়েদের ডাকে মেহরাব বিছানার পাশে দাঁড়িয়ে দুহাতে বিছানায় ভর দিয়ে দুজনের উপর ঝুঁকল। দুজনের গালে দুটো চুমু খেয়ে আহ্লাদি গলায় প্রশ্ন করল, এখন ও ঘুমাননি যে আপনারা? টাইম হয়নি ঘুমানোর? মাহা আর সিজান বাবার কথা আদৌ বুঝল কি না বোঝা গেল না। তবে দুজনেই বাবাকে দেখে ভীষণ খুশি। মাহা দুহাত বাড়িয়ে কোলে যেতে চাইল। সিজানও বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। কিন্তু মেহরাব কাউকেই কোলে নিল না। মেয়ের নাক টেনে বলল, আব্বু ফ্রেশ হয়ে আসি, আপনারা খেলুন। বলেই মেহরাব সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিদরা গম্ভীর মুখে স্বামীর চলে যাওয়া দেখল। কিছুদিন আগে লোকটা বাসায় ফিরে প্রথমে তাকে জড়িয়ে ধরত, তারপর বাচ্চাদের কোলে নিত। আর এখন তার দিকে ফিরেও দেখছে না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। নিজেরই দোষে আজ এই দূরত্ব। স্বামীকে হয়তো একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছে। তাই এত ভালোবাসার পরও লোকটা তাকে এড়িয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় মেহরাব। সিদরা আগেই তার জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছিল। মেহরাব চুপচাপ গিয়ে খেতে বসল। সিদরাও নিঃশব্দে তার পাশে বসে একদৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। মাহা আর সিজান মনোযোগ দিয়ে খেলছে।
খাবার খাওয়া শেষ হতেই মেহরাব বাচ্চাদের কাছে বিছানায় এসে বসে পড়ল। না সিদরার দিকে একবার তাকালো আর না একটা কথা বলল। সিদরা স্বামীর সামনে বসল। বাচ্চা দুটো বাবাকে কাছে বসতে দেখে দুজনেই নিজে নিজে বাবার কোলে বসল। মেহরাব ও দুজনকে বুকে আগলে নিল। মেহরাবের এমন এড়িয়ে চলা সিদরার ভীষণ কষ্ট হচ্ছে। 2 দিন ধরে ধৈর্য ধরে মানুষটার মানবাভিমান ভাঙানোর চেষ্টা করছে, অথচ মেহরাব একবারের জন্য তার দিকে ফিরে তাকাচ্ছে না। কান্নাচাপা কণ্ঠে করে বলল, আপনি কি আর আমার সঙ্গে কথা বলবেন না, মাহার আব্বু? মেহরাব শুনেও যেন শুনল না। নির্বিকার ভঙ্গিতে মাহা আর সিজানের সঙ্গে খুনসুটি করছে। তার ভাব এমন যেন এই রুমে সে আর তার বাচ্চা ছাড়া আর কেউ নেই। সিদরার চোখে পানি চিকচিক করে উঠল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে বারংবার। আরেকটু এগিয়ে এসে আলতো করে মেহরাবের হাতে হাত রাখল, কিন্তু মেহরাব সঙ্গে সঙ্গে নিজের হাতটা সরিয়ে নেয়। এতে সিদরার অভিমান বাড়ল। চোখের পানি ছেড়ে বলল, নাক টেনে বলল, আমাকে ভালো লাগে না আপনার? এখন ভালো লাগবেই বা কেন? 2 বাচ্চার মা হয়েছি, পুরনো হয়ে গেছি না? ভালো তো লাগবে ওই বিদেশি শাকচুন্নিকে। আপনার তো বিদেশে একজন আছেই, আমাকে আর এখন ভালো লাগবে কেন? ওই মেয়ের জন্যই তো আমাকে ফেলে বিদেশে পড়েছিলেন। মেহরাব ভ্রু কুঁচকে ফেলল। বুয়ের কথা ঠিক বুঝতে পারল না। বিদেশি? তার আবার কোন বিদেশি? মনে মনে হিসাব মিলানোর চেষ্টা করছে, সিদরা আবার কোন মেয়ের কথা বলছে। এদিকে সিদরা আরও একটু এগিয়ে স্বামীর গা ঘেঁষে বসে মেহরাবের গালে আলতো করে হাত রেখে নিজের দিকে ফেরাতে চাই, কিন্তু মেহরাব সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মেহরাবের কাজে সিদরার বুকের ভেতরের কষ্টটা আরও বেড়ে যায়, সঙ্গে জমে থাকা অভিমানও। ফুঁপিয়ে উঠে কাঁপা গলায় বলল, এতই যখন অপছন্দ, তাহলে আমাকে নিজের কাছে রেখেছেন কেন? বাপের বাড়ি পাঠিয়ে দিলেই তো হয়। কি দরকার একটা অপছন্দের মেয়েকে নিজের কাছে রাখার? চোখের কোণ বেয়ে টপক করে জল গড়িয়ে পড়তে লাগল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে আবার ও বলতে শুরু করল, অন্য একজনকে বিশ্বাস করে আপনাকে ভুল বুঝেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি, ভুল করেছি আমি। মানছি, তার জন্য মাফও চেয়েছি, আপনার পা পর্যন্ত ধরেছি। আর কি করলে আপনার রাগ ভাঙবে? আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন? ভালোবাসলে এভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতেন? মেহরাবের কাছ থেকে দূরে গিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনি তো ওই বিদেশি মেয়েটার জন্যই এমন করছেন, তাই না? তাহলে আমাকে ছেড়ে দিন, থাকুন না ওই বিদেশিকে নিয়েই। তার জন্যই তো 16টা মাস বাচ্চা পেটে দিয়ে ওই মেয়ে নিয়ে পড়েছিলেন। 16টা মাস যেহেতু ফেলে দিতে পেরেছেন, বাকিটা জীবন ও পারবেন। আমি চলে যাব আপনার জীবন থেকে। কথা বলতে বলতে বিছানা থেকে উঠে নিজের ফোন খুঁজতে লাগল। পিছন ফিরে একবার দেখল না কারোর রাগে লাল হয়ে যাওয়া চোখ তাকেই খিলে খাচ্ছে। মাহা সিজান বুকে আছে বলেই হয়তো এখন ও শান্ত। সিদরা ফোন হাতে নিয়ে অশ্রুজল চোখে বলল, আপনাকে দিয়ে আসতে হবে না। আমি আব্বাকে বলছি আমাকে নিয়ে যেতে। আমার জন্য আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। অনেক করেছেন আমার জন্য। মেহরাব হিমশীতল ভঙ্গিতে মাহা আর সিজানকে বিছানায় আবার বসিয়ে দেয়। দুজনের কপালে চুমু খেয়ে খেলনা তাদের সামনে রেখে আস্তে করে বলল, খেল বাবা, আসছি। সিদরার কাছে এসে তাকে কোলে নিয়ে সোজা চলে যায় বেলকনিতে। বাচ্চাদের সামনে সে কোনো বাড়াবাড়ি বা ঝগড়া করতে চায় না। তার বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে, সেজন্য যা করার বাচ্চাদের আড়ালে। বেলকনিতে এসেই মেহরাব সিদরাকে কোল থেকে নামিয়ে দেয়। কোনো কথা না বলে সিদরার হাত থেকে ফোনটা নিয়ে মেঝেতে সজোরে আছড়ে মারল। মুহূর্তেই ফোনটা 2 টুকরো হয়ে যায়, কিন্তু তাতেও যেন মেহরাবের রাগ কমেনি। পা দিয়ে কয়েকবার ফোনটার উপর চাপ দিল।
এরপর ভাঙা অংশগুলো তুলে নিচে ছুঁড়ে মারল। সবকিছু এত দ্রুত ঘটল যে সিদরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভয় আর বিস্ময়ে কান্না ভুলে যায়। বুকের ভেতরটা ধুকপুক করছে। ফোনটার সঙ্গে যদি এমন করতে পারে, তবে তার সঙ্গে কি করবে? ভয়ে ঢোক গিলে ফোনটা নিচে ছুঁড়ে ফেলে মেহরাব অগ্নি দৃষ্টিতে ফিরে তাকায় সিদরার দিকে। মেহরাবের রক্তিম চোখ দেখে সিদরা আঁতকে উঠল। ভয়ে কান্না করে দেয়। এখন লোকটা তার সঙ্গে কি করবে কে জানে। মনে মনে আল্লাহকে ডাকছে। মেহরাব রাগে থরথর করে কাঁপছে। রাগে হিসহিসিয়ে বলল, চুপ করে আছি বলে সাহস বেশি বেড়ে গেছে তোর? পাগল পেয়েছিস আমাকে? তোকে আগেই বলেছিলাম আমাকে ইচ্ছে করে রাগাস না। তারপরও কেন বারবার একই কাজ করিস? তুই জানিস না তোকে একবার ধরলে কি অবস্থা করি? ভয় লাগে না আমাকে? শক্ত করে ধরায় দম নিতে কষ্ট হচ্ছে সিদরার। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মেহরাব গলা ছেড়ে দেয়। তবে সিদরাকে দেয়ালে ঠিকই চেপে ধরে রাখে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। শান্ত অথচ রাগী গলায় প্রশ্ন করল, এত সাহস কোথায় পেয়েছিস তুই? আমি যেটা নিষেধ করি সেটাই কেন বার করিস? মরার ভয় নেই তোর? কোন সাহসে তালাকের কথা বার মুখ দিয়ে বের করিস? তোর বাপ রে কল দিচ্ছি তোকে নিয়ে যেতে। তুই আর কখনো সিলেট যেতে পারবি না। এখানেই সারা জীবন থাকবি। আর একবার মুখ দিয়ে যাওয়ার কথা বের করেই দেখ, একদম জানে মেরে ফেলব। সিদরা ভয় পেলেও দমে গেল না। ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, আপনি আমার সঙ্গে রাগ করে আছেন কেন? ভুল করেছি, মাফও তো চেয়েছি, তাই না? তারপরও এমন করছেন কেন? মেহরাবের চোয়াল শক্ত হয়ে উঠল। এতক্ষণেও সিদরা তার রাগের আসল কারণটা বুঝতে পারেনি। সিদরার গালে হালকা করে থাপ্পড় মেরে দাঁত চেপে কর্কশ গলায় বলল, তালাকের কথা বললি কেন? থেমে পুনরায় সিদরার গালে থাপ্পড় মেরে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললি কেন? বলে আবার ও আগের মতো থাপ্পড় মারল সিদরার গালে। মেহরাব আস্তে চড় দিলে ও সিদরার গাল জ্বলে যাচ্ছে। চোখ বেয়ে টপ করে পানি গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আর বলবো না। আর কোনোদিনও বলবো না। আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কখনো তালাকের কথা মুখে আনব না। মেহরাব রাগের মধ্যেই মৃদু হাসল। সিদরার গাল চেপে বলল, পরে শুন কেন তোর সাথে এমন করছি। আরও বাকি আছে তো। না না, আর শুনব না। বুঝেছি, সরি। এইসব কথা আর মুখে ও আনব না প্রমিজ। সঙ্গে সঙ্গে না করল সিদরা। এই লোক এখন একটা করে থাপ্পড় দিত, আরেকটা করে কথা বলত। এদিকে 3টে থাপ্পড় খেয়ে তার গাল ব্যথা করছে। মেহরাবের রাগ কমে এসেছে। তবু মুখের অভিব্যক্তি রাগ প্রকাশ পাচ্ছে। শান্ত গলায় বলল, আগে ও বলেছিস আর বলবি না। অথচ ঝগড়া হলে আগে তুই তালাকের কথাই তুলিস। কিভাবে বিশ্বাস করব বল? সিদরা নাক টেনে বলল, এবার মনে থাকবে। আর কখনো অন্য কারোর কথা শুনে এমন বাড়াবাড়ি করব না। তালাকের কথা ভুলে ও বলব মা। এবারের মতো মাফ করে দিন না। আর কখনো এমন করব না তো। সিদরার কাছ থেকে সরে গিয়ে মেহরাব কিছুটা দূরে দাঁড়াল। বুকের উপর 2 হাত ভাঁজ করে শান্ত নির্বিকার গলায় বলল, কানে ধর। মেহরাবের কথা শুনে সিদরা বিস্ময়ে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। 2 বাচ্চার মা হয়ে সে কানে ধরবে কেন? চোখের পানি ওড়না দিয়ে মুছতে মুছতে অবাক কণ্ঠে বলল, আমি কানে ধরব কেন? তুই চাস আমি মাফ করে দেই? সিদরা আস্তে করে উপর নিচ মাথা নাড়ল। মেহরাব পুনরায় শান্ত স্বরে বলল, তাহলে 100 বার কানে ধরে উঠবস কর। মানে? মেহরাব আর কোনো উত্তর দিল না। শুধু স্থির দৃষ্টিতে সিদরার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি দেখেই সিদরা বুঝে গেল মেহরাব মজা করছে না। সত্যিই তাকে উঠবস করতে হবে।
মুখ কুঁচকে মিনতির সুরে বলল, ১০০ বার। একটু বেশি হয়ে গেল না? মেহরাব এবারও চুপ রইল, সে কিছুই বলছে না। সিদরা কোনো উপায় না দেখে সিদরা দীর্ঘশ্বাস ফেলল। কানে হাত দিয়ে আস্তে করে বলল, বিসমিল্লাহ। প্রায় ২০-২৫ বার উঠ বস করার পর একদম হাঁপিয়ে যায় সিদরা। থেমে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আর পারব না মাহার আব্বু, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। মেহরাব কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সিদরাকে এইটুকুতেই হাঁপিয়ে যেতে দেখে মনে মনে হাসল। এইটুকুই আশা করেছিল সে। ঘরে যেতে যেতে বলল, ঘরে এসে পা টিপে দেও। সিদরা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দেখল মেহরাব বেডে হেলান দিয়ে বসে আছে। তার কোলে উঠার চেষ্টা করছে মাহা। মেহরাব মেয়ের হাত আলতো করে ধরে তাকে উঠার জন্য সাহায্য করছে। বাবার সাহায্যে আর নিজের চেষ্টায় মেহরাবের পেটের উপর উঠে বসল মাহা। সিজান চুপচাপ বসে খেলনা দিয়ে খেলছে, আবার চোখ তুলে বাবা বোনকে দেখছে। সিদরা স্বামীর পায়ের কাছে বসে স্বামীর কথা মতো স্বামীর পা টিপে দিতে শুরু করল। মেহরাব একবার চোখে তাকিয়ে সিদরার দিকে তাকায়। সিদরা ও তাকিয়েছিল, ফলে দুজনের চোখাচোখি হয়ে যায়। মেহরাব দৃষ্টি ঘুরিয়ে মেয়ের দিকে তাকায়। সে তাকাতেই মাহা মারি বের করে হাসল। মেহরাব মেয়ের নাক টেনে বলল, কয়টা বাজে দেখছ? চোখে ঘুম নেই কেন? মাহা নিজের ভাষায় প্রত্যুত্তর করল, উঁ। মাহাকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলল, ঘুমাও আম্মু, আর রাত জাগতে হবে না তোমার। মাহা বাবার কথায় বুকে শান্ত মেয়ের মতো শুইয়ে রইল। চোখে ঘুম আগে থেকেই ছিল। শান্তির বুক পেয়ে এখন শান্তিমতো ঘুমাবে। সিদরা চুপচাপ মেহরাবের পা টিপতে টিপতে আস্তে করে ডাকল, মাহার আব্বু। মেহরাব চোখ বন্ধ রেখেই মেয়ের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, বল, আমার সঙ্গে আর রাগ করে নেই তো? আমার কথামতো ১০০ বার উঠবস করেছ। সিদরা মুখ ফুলিয়ে আসতে বলল, আপনার কথামতো পা তো টিপে দিচ্ছি। মেহরাব আর রাগ করে থাকতে চাইল না। বুয়ের সাথে রাগ করে নিজেই বুয়ের উষ্ণতা পাচ্ছে না। বুকে ছাড়া তার ও ভীষণ কষ্ট হচ্ছে। এছাড়া সেই যদি সিদরাকে আগে থেকে সবটা বুঝিয়ে বলত তবে সিদরা এতটা বাড়াবাড়ি করত না। বউ তো তার ভীষণ শান্তশিষ্ট। ভারী গলায় বলল, রেগে নেই। মেহরাব রেগে নেই শুনে সিদরার মুখে হাসি ফুটল। যাক, অবশেষে মেহরাবের রাগ ভাঙাতে পেরেছে। সিদরার ভাবনার মাঝেই মেহরাবের গলা শোনা গেল, ছেলের ঘুম ধরেছে, আমার কাছে এসে বসে ছেলেকে ঘুম পাড়াও। সিদরা বসা থেকে উঠে খেলনাগুলো জায়গামতো রেখে সিজানকে কোলে নেয়। সিজান ঘুমে একদম চুপচাপ হয়ে মায়ের বুকে মুখ গুজে মেহরাবের পাশে বসে সিজানকে ঘুম পাড়াতে পাড়াতে বলল, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? মেহরাব এক হাতে মাহাকে আগলে রেখে অন্য হাত দিয়ে সিদরাকে নিজের কাছে টেনে নিল। ভারী গলায় বলল, বল। সিদরা ঢোক গিলে ক্ষীণ স্বরে বলল, একটু আগে যা যা বলেছি না, ওইগুলো সব নৌসাদ ভাইয়া শিখিয়ে দিয়েছে। মেহরাব কয়েক মুহূর্ত চুপ রইল। মুখ দেখে বোঝাই গেল কথাটা ঠিক বুঝতে পারেনি। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে? সিদরা ইতস্তত করে আবার বলল, আমি রাগ করে যে কথাগুলো বললাম না, ওইগুলো সব ভাইয়াই আমাকে শিখিয়ে দিয়েছে। মেহরাব ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর নিচু স্বরে বিটবিট করে বলল, আইসি, তাই তো ভাবছিলাম আমার বুয়ের হঠাৎ এত সাহস কোথা থেকে এলো। সিদরার ঠোঁটে দুষ্টু একটা হাসি ফুটে উঠল। মেহরাবের কাঁধে মাথা রেখে পুনরায় জিজ্ঞেস করল, আরেকটা কথা বলবো? আবার রাগ করবেন না তো? মেহরাব চোখের ইশারায় বলতে। সিদরা মনে মনে ভয় পেলেও বলল, বাবাকে কল দেওয়ার জন্য আপনি যে রাগের মাথায় ফোনটা ভেঙে ফেললেন না, ওটা আসলে আপনার ফোন ছিল। ভাইয়াই বলেছিল আপনি রাগ করে ফোন ভেঙে ফেলতে পারেন। তাই আমার ফোনটা বাঁচাতে আপনার ফোনটাই হাতে নিতে বলেছিল।
মেহরাব তৎক্ষণাৎ বেডসাইড টেবিলের দিকে তাকাল, যেখানে সে নিজের ফোনটা চার্জে রেখেছিল। সেখানে ফোন নেই। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হঠাৎ বাঁকা হেসে ফেলল। সিদরাকে আরও একটু নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করল, গেম খেলেছেন আমার সঙ্গে? হুম। ম্যাডাম তো ভালোই অভিনয় করতে পারেন। আইম টোটালি ইমপ্রেসড। সিদরা লজ্জায় মেহরাবের বুকেই মুখ লুকিয়ে ফেলল। মেহরাব সত্যিই অবাক হয়েছে। তারই ছোট ভাইয়ের বুদ্ধিতে তার বউ এত সুন্দর অভিনয় করে তাকে রাগিয়ে আবার সেই রাগ ভাঙিয়েও ফেলল। অথচ পুরো সময়টাতে একবারের জন্য সে বুঝতে পারেনি এটা সিদরার অভিনয়। শীতের সুন্দর একটি নতুন দিনের সূচনা। ফজরের আজান শেষ হতেই নিশাত আর সিদরা একসঙ্গে মীরার রুমে গিয়ে মীরা ও আলিশবাকে নিয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে করে আলিশবা আর মীরা পুনরায় ঘুমিয়ে গেলে ও সিদরা আর নিশাত কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করে সকালের নাস্তার ব্যবস্থা করতে নিচে চলে আসে। নিশাত আর সিদরা শীতের উষ্ণ পোশাক গায়ে জড়িয়ে রান্নাঘরে এসে সকালের নাস্তা তৈরিতে লেগে গেল। বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও আজ আমিনা খাতুনের জন্য তাদেরই রান্না করতে হচ্ছে। তবে এতে দুই বোনের বিন্দুমাত্র বিরক্তি নেই, বরং বেশ ভালোই লাগছে। বিয়ের আগে প্রতিদিনই তারা একসঙ্গে রান্না করত। বিয়ের পর শাহিনুর তাদের রান্না করতে কমিয়ে দেন। সিদরা শেষ রুটিটা সেঁকে প্লেটে তুলে নিশাতের দিকে তাকিয়ে বলল, আপা, রুটি সেঁকা শেষ। আর কি করব? নিশাত চুলার সামনে দাঁড়িয়ে তরকারি নাড়তে নাড়তে বলল, তোর আর কিছু করতে হবে না, বাকিটা আমি করে নেব। তুই বরং রুমে যা, মাহাসিজান না আবার উঠে যায়। সিদরা বেসিনে হাত ধুতে ধুতে মাথা নেড়ে বলল, আচ্ছা আপা। সিদরা রান্নাঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই শাহিনুর ভেতরে আসলেন। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছেন। তার পরনেও শাড়ি। দুই বোমাকে একসঙ্গে রান্নাঘরে দেখে তৃপ্তির হাসি ফুটে উঠল তাঁর মুখে। হেসে জিজ্ঞেস করলেন, রান্নাবান্না কতদূর? নিশাত তরকারি নামাতে নামাতে হাসিমুখে উত্তর দিল, এই তো মা, প্রায় শেষ। মেহমানদের টেবিলে আসতে বলুন, আমরা টেবিল সাজাচ্ছি। শাহিনুর মাথা নেড়ে বললেন, ওরা আরেকটু পরে খাবে। তোমরা রান্না রেখে আগে গিয়ে শাড়ি পরে আসো। আম্মা শাড়ি ছাড়া দেখলে আবার কিনা কি বলে বসবেন। রাতে যার যার ঘরে যাওয়ার পর শাড়ি বদলে নিজেদের সুবিধার জন্য সেলোয়ার কামিজ পরেছিল। দুই বোনেই ভুলে গিয়েছিল আবার ও শাড়ি পরার কথা। শাশুড়ির কথায় মনে পড়তেই সার্ভেন্টের কাছে রান্নার দায়িত্ব দিয়ে চলে যায় নিজেদের রুমে। নিশাত রুমে যেয়ে দেখল নওশাদ তখন ও শান্তিতে ঘুমাচ্ছে। ফজরের নামাজের জন্য কতবার যে লোকটাকে ডাকল, অথচ লোকটা উঠলই না। নামাজ তো সে আগে থেকেই পড়ত না। তবে 2 দিন ধরে নিশাতের কথায় নামাজ মাঝেমধ্যেই পড়েছে। ফজরের নামাজটা কোনোভাবেই পড়ানো যায় না লোকটাকে দিয়ে। যেমন আজ ও হাজার ডেকে ও পারল না। রুমে ঢুকে নিশাত জানালার পর্দা সরিয়ে দেয়। তখন সকাল 7:30। বাইরে ঘন কুয়াশায় দূরের কিছুই দেখা যাচ্ছে না। থাই গ্লাস জুড়ে জমে আছে ছোট ছোট পানির বিন্দু। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঘুমিয়ে থাকা নৌশাদের দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে গিয়ে তার মাথার পাশে বসে শরীর থেকে শীতের সোয়েটার খুলতে খুলতে কোমল গলায় ডাকল, এই যে, শুনছেন? উঠুন। থানায় যাবেন না। নৌশাদ কোনো সাড়া দিল না। নিশাত কয়েকবার ডাকাডাকি করার পর নড়েচড়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, এই বেডি আর একবার ডাকলে কিন্তু টি-20 ম্যাচ শুরু করে দেব। পরে কিন্তু আর ছাড়ব না। নৌশাদের লাগামহীন কথা শুনে নিশাত লজ্জায় লাল হয়ে যায়। এই লোকটার মুখ যেন শয়তানের সদর দপ্তর। স্বাভাবিক মানুষের মতো কথা যেন মুখ দিয়ে বের হতে চায় না। লজ্জা সামলে বলল, এভাবে পড়ে পড়ে ঘুমালে থানায় যাবেন কখন? আমি আসার পর থেকে তো আপনাকে নিয়মিত থানায় যেতে দেখলামই না। নৌশাদ ভ্রু কুঁচকে বিরক্ত মুখে একবার নিশাতের দিকে তাকাল। তারপর আবার চোখ বন্ধ করে বলল, যাব 12টার পর।
এখন আর ডেকো না প্লিজ সোনা। নিশাত ভ্রু তুলে জিজ্ঞেস করল, 12টার পর গেলে আপনার চাকরিটা আদৌ থাকবে? নৌশাদ আরাম করে আবার ঘুমানোর ভঙ্গি করে বলল, থোড়াই না আমি চাই আমার চাকরি থাকুক। ভাই বলেছে পুলিশ হতে, তাই হইছি। আমার একদমই ইচ্ছে করে না থানায় যেতে। নিশাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনার পুলিশ হওয়ার ইচ্ছে ছিল না? নৌশাদ বিরক্ত গলায় বলল, আরে না রে বেডি, ভাই বলছে পুলিশ হতে, তাই হইছি। এখন আর প্রশ্ন করো না তো। বাকি প্রশ্নের উত্তর ঘুম থেকে উঠে দেব। গুড মর্নিং। এই বলে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমাল। নিশাত কিছুক্ষণ হতভম্ব হয়ে নৌশাদের দিকে তাকিয়ে বসে রইল। নৌশাদের কথা তার মাথায় কিছুতেই ঢুকছে না। লোকটার কাজের প্রতি অবহেলা এসেছে পর থেকে দেখছে, কিন্তু আজ তার মুখেই কাজের প্রতি অনীহা শুনে ভারী অবাক হল। একজন পুলিশের দায়িত্বের প্রতি এমন অনীহা তার একদমই ভালো লাগল না। নিঃশব্দে উঠে আলমারি থেকে শাড়ি বের করে পরে নিচে নেমে যায়। অন্যদিকে মাহাকে বুকে নিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে আছে মেহরাব। কিছুক্ষণ আগেই মাহা ঘুম থেকে উঠে বাবাকেও জাগিয়ে দিয়েছে। তারপর থেকেই মাহাকে বুকে আগলে শুয়ে আছে মেহরাব। রাত করে ঘুমানোর কারণে ঘুমটা পুরোপুরি কাটেনি তার। চোখ দুটো বারবার বুজে আসছে। কিন্তু মাহা বাবাকে ঘুমাতে দিলে তো। ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাহা বাবার গাল খামচে দিচ্ছে, আবার খোঁচা খোঁচা দাঁড়ি টানার চেষ্টা করছে। মুখে তো অবিরাম খুই ফুটছে মেয়েটার। ঘুম ভাঙার পর থেকে হাত, পা আর মুখ তিনটার একটাকে ও এক মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না মেয়েটা। মেহরাব চোখ বন্ধ করে মেয়ের সব দুষ্টুমি সহ্য করে যাচ্ছে। এক হাতে আলতো করে মাহার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, আম্মু চুপ কর, তোমার ভাই উঠে যাবে তো, সোনা। বাবার কথা শুনে মাহা কয়েক সেকেন্ডের জন্য সত্যিই চুপ করে রইল। শান্ত মেয়ের মতো বাবার বুকে মুখ গুঁজে চুপ থাকল। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। মাথা তুলে বাবার মুখের দিকে তাকিয়ে ঠোঁট কুঁচকে কান্নার ভান করে বলল, মা মা মা। মেহরাব মেয়ের মুখভঙ্গি আর ডাক শুনেই বুঝে গেল তার ছোট্ট মেয়েটার খিদে পেয়েছে। মাহার খিদে পেলেই এমন ন্যাকা কান্না আর মাকে ডাকাডাকি শুরু করে দেয়। মেহরাব আলতো করে মেয়ের পেটে হাত রেখে আদুরে গলায় জিজ্ঞেস করল, খিদে পেয়েছে আমার আম্মুটার? বাবার আদরে মাহার আহ্লাদ আরও বেড়ে যায়। সে বাবার বুকেই মুখ ঘষে খাবার খুঁজতে লাগল। মুখে আওয়াজ তুলে মাকে ডাকছে। তখনই রুমে ঢুকল সিদরা। মাহার কান্না শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে কোলে নিল। মেয়ের মুখ দেখে বুঝে ফেল মেয়ের খিদে পেয়েছে। মেহরাবের পাশে বসে সোয়েটার খুলে জামার চেইন নামিয়ে মেয়েকে খাওয়াতে শুরু করল। মেহরাব আর শুয়ে থাকল না, উঠে বসল। শান্ত গলায় জিজ্ঞেস করল, একটু সময়ের জন্য বলে গিয়েছিলে, এত সময় লাগল কেন? সকালে বের হওয়ার আগে সিদরা মেহরাবকে বলে বের হয়েছিল। না হলে এতক্ষণে মেহরাব পুরো বাড়ি মাথায় তুলে তাকে ডাকত। স্বামীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, রান্না করলে তো সময় লাগেই, তাই না? মেহরাবকে উঠতে দেখে প্রশ্নভরা চোখে চেয়ে জিজ্ঞেস করল, উঠে পড়লেন যে আর ঘুমাবেন না? মেহরাব সিদরার সামনে এগিয়ে এসে দুই পাশে হাতে ভর দিয়ে সিদরার মুখের উপর ঝুঁকল। স্বামীকে এভাবে নিজের উপর ঝুঁকে পড়তে দেখে সামান্য ঘাবড়ালেও নিজেকে সামলে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে তুলল। মেহরাব সিদরার দুই গালে আলতো চুমু খেয়ে সিদরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ সিদরার ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দেয়। সিদরা একটু ও নড়ল না, ঠাই বসে থেকে স্বামীর ভালোবাসা নিল। মেহরাব উঠে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, অফিসে মিটিং আছে, যেতে হবে। ফ্রেশ হয়ে আসছি। মেয়েকে খাইয়ে আমার কাপড়টা রেডি করে রেখো। সিদরা মাথা নেড়ে সায় জানায়। মেহরাব ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর মাহাকে ভালো করে খাইয়ে বিছানায় বসিয়ে দিল সিদরা। সিজানের ঘুম ভেঙে যাবে ভেবে খেলনা না দিয়ে নিজের ফোনটাই মেয়ের হাতে ধরিয়ে দিল। ফোনের প্রতি মেয়েটার আবার অনেক নেশা।
ফোন পেলে দিব্যি নিজের মতো গাইগুই করে খেলতে থাকে। মেহরাবের প্রয়োজনীয় সব কাপড়চোপড় আর জিনিসপত্র বিছানার উপর গুছিয়ে রেখে দিল সিদরা। রুমের মধ্যেই কোনো রকমের শাড়িটাও পরে নিল। ততক্ষণে সিজানেরও ঘুম ভেঙে গেছে। নিচে চলে যায় মেহরাবের জন্য কফি আনতে। মেহরাবের আবার অভ্যাস ঘুম থেকে উঠে কফি খাওয়া। ওয়াশরুম থেকে বেরিয়ে সিদরাকে না দেখে ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করে মেহরাব সিদরাকে আর না ডেকে দ্রুত অফিসের জন্য তৈরি হতে লাগল। শার্ট প্যান্ট কোট আর হাতঘড়ি পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। জেল দিয়ে যত্ন করে চুলগুলো সেট করে নেয়। এদিকে বাবাকে তৈরি হতে দেখে মাহার ছোট্ট মনটা বুঝে গেল বাবা এবার চলে যাবে। কিন্তু সে তো বাবাকে ছাড়তে চায় না। দুই হাত বাড়িয়ে ভ্রু বাজ করে কাঁদো কাঁদো মুখ করে বাবার দিকে তাকিয়ে ডাকল, বাবা, বাবা। মেয়ের ডাক শুনে মেহরাব ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এতদিন তো মেয়েটা তাকে পাপা বলত, এখন বাবা ডাকছে। এই সব চিন্তা মন থেকে সরিয়ে এক ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? মাহা উত্তর না দিয়ে কোলে উঠার জন্য দুই হাত বাড়িয়ে দেয়। মেহরাব স্মিথ হেসে মেয়েকে কোলে তুলে গালে আলতো করে চুমু খেয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আম্মুর? মাহা বা বাবা বলতে বলতে বাবার কাঁধে মাথা রেখে দুই হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। মেহরাব মেয়েকে কোলে নিয়েই সিজানের পাশে বসল। সিজান গোলগাল চোখে বাবার দিকে তাকিয়ে আছে। এক হাতে তাকে দাঁড় করিয়ে ছেলের গালেও আলতো করে চুমু খেল। বাবা চুমু খাওয়ায় সিজান খিলখিল করে হেসে উঠল। মাহা মাথা তুলে ভাইকে হাসতে দেখে নিজে ও খিলখিল করে হাসতে শুরু করল। তবে বাবার গলা শক্ত করে ধরে রেখেছে। আজ সে কোনোভাবেই বাবার গলা ছাড়বে না। কফির মগ হাতে রুমে ঢুকল সিদরা। মেহরাবকে তৈরি হয়ে ছেলেমেয়ের সঙ্গে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, আপনার কফি। মেহরাব সিজানকে পাশে বসিয়ে কফির মগটা হাতে নিল। কফিতে চুমুক দিতে দিতে শাড়ি পরা সিদরার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। সিদরা স্বামীর পাশে বসে টুকটাক কথা বলতে লাগল। গল্পের মাঝেই মেহরাব কফিটা শেষ করে অফিসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তবে তাকে বাঁধা দিল তার আদরের কন্যা মাহা। সে কিছুতেই বাবার কোল ছেড়ে অন্য কোথাও যাবে না। সিদরা জোর করে নিজের কোলে নিলে কেঁদেকুটে এক অবস্থা। বাবার কোলে গেলে আবার একদম শান্ত মেয়ে। মেয়েকে কোনোভাবেই যখন রেখে যাওয়া যাচ্ছে না অজ্ঞতা মাহাকে নিয়েই নিচে নামল মেহরাব। মাহাকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে সবার সঙ্গে বসে সকালের নাস্তা করল। মাহা একবারের জন্য ও মেহরাবের গলা ছাড়ল না। সবাই তাকে বাবার কোল থেকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাহার জেদের কাছে স্বজং মাফিয়া হার মান। সিদরা স্বামীর কথায় মাহার কাপড় বদলে দিয়ে তাকে দুপুর পর্যন্ত খাওয়ানোর জন্য ফিডার বানিয়ে দিল। মেহরাব মাহাকে কোলে নিয়ে অফিসে যাবে আজ। চলবে।